সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধারণ জ্ঞানের একেবারে অসাধারণ সাজেশন নিয়ে আজকে কথা বলবো। আজকের ক্লাসের মাধ্যমে সাধারণ জ্ঞানের টপ টু বটম এ টু জেড আলোচনা হবে। সাধারণ জ্ঞান থেকে কি জাতীয় প্রশ্নগুলো আসতে পারে, যে কোনো ধরনের ভর্তি পরীক্ষা, নার্সিং, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ যে কোনো ধরনের এডমিশন টেস্টে, এর বাইরেও যারা সরকারি চাকরি নামক সোনার হরিণ যারা ছুতে চায়, ধরতে চায়, সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে যে সকল প্রশ্নগুলো বারবার আসতে পারে, যেগুলো এসে থাকে, সেরকম বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আমাদের এক ক্লাসেই চমৎকার একটি সাজেশন এখন প্রদান করা হবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্লাসে। এক নম্বর প্রশ্নটাই বলা হয়েছে, সূর্য পৃথিবীর মাঝে চাঁদ যদি অবস্থান করে তাহলে এটাকে কি বলবো? আমরা জানি সূর্য অনেক দূরে রয়েছে, যে হলো আমাদের সান। এরপরে রয়েছে আমাদের আর্থ। আর্থটার একটা পিকচার আমরা আঁকলাম, এই হলো আর্থ। এবার বলছে মাঝখানে যদি মুন অবস্থান করে, মুন, তাহলে মাঝখানে যদি আমার চাঁদ অবস্থান করে তাহলে কিন্তু আমি সূর্যকে দেখতে পাবো না। এটাকে কি বলবো আমি? পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, অমাবস্যা, সূর্যগ্রহণ। এটার নাম সূর্যগ্রহণ হয়ে গেল। বীরবল কার ছদ্মনাম? এই ছদ্মনামে কে লিখতেন? সে কি আমাদের শহীদুল্লাহ কায়সার, যিনি 1971 সালের ডিসেম্বর মাসের 14 তারিখ শহীদ বুদ্ধিজীবী দিবসের হাতে যিনি নির্মমভাবে শহীদ হয়েছিলেন? শহীদুল্লাহ কায়সারের না, এটা সৈয়দ শামসুল হক, যাকে বলা হয় কি, যিনি একই সাথে একাধিক জায়গায় লিখতে পারতেন। এই সৈয়দ শামসুল হক যাকে বলা হয় কি, পায়ের আওয়াজ শোনা যায়, এরকম বিখ্যাত কবি, সাহিত্যিক, কবিতা, নাটক যিনি লিখেছিলেন। প্রমথ চৌধুরী না শওকত ওসমান? তাহলে বীরবল কার ছিল? প্রমথ চৌধুরীর ছদ্মনাম। এই ছদ্মনামে তিনি লিখতেন। ছদ্মনাম কেন ব্যবহার করতেন আমরা জানি। তৎকালীন সময় প্রায় সকল লেখকরাই কিন্তু সেই যে শাসকরা ছিলেন তাদেরকে আড়াল করার জন্য, তৎকালীন সময় যারা ব্রিটিশ সরকার ছিলেন বা যে কোনো ধরনের শাসকরাই কিন্তু সঠিক কথা যখন পত্রিকায় লেখা হয়, যখন শাসকদের বিরুদ্ধে যায়, তারা নির্মম নির্যাতন করে, তারা কারাগারে নিক্ষেপ করেন লেখকদেরকে। এই জন্য সকল লেখকই একটা ছদ্মনাম ধারণ করেন। এই বীরবল ছদ্মনামে লিখতেন প্রমথ চৌধুরী। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক আমরা জানি, সামরিক বিভিন্ন পদক রয়েছে, লেফটেন্যান্ট, কর্নেল, মেজর, জেনারেল, এরকম বিভিন্ন পদবি রয়েছে। কিন্তু বেসামরিক যে পুরস্কার দেওয়া হয়, বেসামরিক যে পদক দেওয়া হয়, এর মধ্যে সর্বোচ্চ কোনটা? সর্বোচ্চ হচ্ছে স্বাধীনতা পুরস্কার। সর্বোচ্চ পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার। সেকেন্ড হচ্ছে 21 পদক। বর্তমানে বাংলাদেশের সরকারি মেডিকেলের সংখ্যা কয়টা? এটা আমরা জানি, আমাদের সব মিলে মেডিকেল সংখ্যা সরকারি 37টা সরকারি মেডিকেল রয়েছে। সর্বশেষ হচ্ছে মুগ্ধ মেডিকেল কলেজ, সর্বশেষ 37টার মধ্যে সবার শেষে মুগ্ধ মেডিকেল কলেজ। বিশ্ব সংস্থা, কোন বিশ্ব সংস্থা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছেন? সেটা হলো ইউনেস্কো। ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। বিশ্বে আর কোনো দ্বিতীয় ভাষা বা জাতি নাই যারা ভাষার জন্য, নিজের মাতৃভাষাকে রক্ষা করার জন্য শহীদ হয়েছেন, যুদ্ধ করেছেন। একমাত্র বাঙালিরাই এই কাজটি করেছেন 1952 সালের 21 ফেব্রুয়ারিতে দেশমাতৃকার, মাতৃভাষার মান সম্মান, মাতৃভাষায় কথা বলার জন্য কে, রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার, শফিউর, তারা মাঠে নেমে এসেছিলেন, তারা শহীদ হয়েছিলেন। এই জন্য এই দিনটাকে স্মরণ করে ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। জাহাঙ্গীরনগর কার পূর্ব নাম ছিল? জাহাঙ্গীরনগর ছিল ঢাকার পূর্ব নাম। ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। দুই মহাদেশে পড়েছে এমন একটা শহর, এইটা হলো তুরস্কের ইস্তাম্বুল শহর। তুরস্কের ইস্তাম্বুল শহরটা কি কোথায় পড়েছে? তুরস্কের ইস্তাম্বুল শহরটা কিন্তু দুই মহাদেশে পড়েছে। এবং দুই মহাদেশ কোনটা? একটা হলো রাশিয়া, একটা হলো ইউরোপ, এবং একটা হলো এশিয়া। ইউরোপ এবং এশিয়ায় পড়েছে তুরস্ক। তুরস্ক দেশ, শহরের নাম ইস্তাম্বুল। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা আমরা জানি, বাংলাদেশের 64টি জেলা রয়েছে। সবার উত্তরে হলো, আমরা এটার নাম দিয়েছি পঞ্চগড়, দক্ষিণে হলো কক্সবাজার, পূর্বে রয়েছে আমাদের বান্দরবান, পশ্চিমে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ।
এবং জাতীয় সংসদের 300 আসনের 1 নাম্বার হচ্ছে পঞ্চগড়, 300 নম্বর হচ্ছে বান্দরবান। পদ্মা নদী কোন শহরের কাছে এসে মেঘনা নদী ধারণ করেছে? পদ্মা নদী এইভাবে এইখানে গেল, এইখানে হলো চাঁদপুর। এই জায়গাটার নাম কি? এটার নাম চাঁদপুর। এই হলো পদ্মা নদী, পদ্মা। আর এই দিক থেকে মেঘনা চলে এসেছে, মেঘনা এইখানে এসে এটার নাম হলো মেঘনা। পদ্মা এবং মেঘনা মিলিত হয়েছে কোথায়? চাঁদপুরে। এইখান থেকে মিলিত হয়ে দুইজনই দক্ষিণে চলে গেছে বঙ্গোপসাগরের দিকে, এইদিকে চলে গেছে বঙ্গোপসাগরের দিকে। ভাদ্র মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, তাহলে এটা কোন ঋতু পড়তে পারে? বৈশাখ জ্যৈষ্ঠ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ। এটা শরৎ, শরৎ ঋতু। ভাদ্র এবং আশ্বিন দুইটা মিলে শরৎ। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থান কোনটা? বাংলাদেশের ইতিহাস, বাংলার ইতিহাস সবচেয়ে পাওয়া যায় লাস্ট হলো প্রাচীন জনপদ। প্রাচীন জনপদের মধ্যে রয়েছে মহেস্থানগড়। মহেস্থানগড় যেটা রয়েছে বগুড়া জেলায়, মহেস্থানগড় এটা সবচেয়ে প্রাচীন জনপদ। বাংলা কোন যুদ্ধে সেবা করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল বিখ্যাত হয়েছিলেন? এটা হলো ক্রিমিয়ার যুদ্ধ। ক্রিমিয়ার যুদ্ধটা হয়েছিল তুরস্কের, তুর্কি শাসন এবং রাশিয়ার বিরুদ্ধে। তুর্কি শাসন এবং রাশিয়ার বিরুদ্ধে যেটা হয়েছিল ক্রিমিয়ার যুদ্ধ। এই যুদ্ধে ফ্লোরেন্স নাইটিঙ্গেল তিনি যারা যুদ্ধে আহত হয়েছিলেন তাদেরকে সেবা করেন, এই জন্য তাকে বলা হয় নার্সিং এর পথিকৃৎ। তাকে নার্সিং এর কিন্তু কি অগ্রনায়ক, তাকে পথিকৃৎ বলা হয়, তাকে লাইট অফ ল্যাম্প বলা হয়। তিনি ল্যাম্প ধরে ধরে মানুষের কাছে গিয়ে হেল্প করতেন এইভাবে, এই জন্য তাকে বলা হয় লেডি উইথ ল্যাম্প। লেডি উইথ ল্যাম্প কে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। 69-এর গণ উত্থানে আমরা কাকে হারিয়েছিলাম? 69-এর গণ উত্থানে আমরা আইয়ুব খানকে হারিয়েছিলাম। আইয়ুব খান। এই যে ঢাকা শহরের আমরা যে এখানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে আমরা দেখি আসাদ গেট, এইটার নামই ছিল আইয়ুব গেট। এরপরে 71 সালে মুক্তিযুদ্ধের পরে এটার নাম হয়ে গেল আসাদ গেট, কিন্তু পাল্টে নাম কি এটা আইয়ুব গেট পাল্টে নাম রাখা হলো আসাদ গেট, বাংলাদেশের আসাদ, আসাদকে স্মরণ করে। বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে কোন দেশে সবচেয়ে বেশি লোকজন যায়? সেটা হলো সবচেয়ে সৌদি আরবে বেশি লোকজন যায়। 2024 সালে সার্ক মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশ জয়ী হয়? বাংলাদেশ জয়ী হয়েছিল 2024 সালে মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে। কোন নাম্বারে ডায়াল করলে জরুরি সেবা পাওয়া যায়? বাংলাদেশের জরুরি সেবার নাম্বার হচ্ছে 999। রাত দিন 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো অসুবিধায় ফোন করলে পুলিশ হাজির হয়ে যায়। ভূস্থির উপগ্রহ, যে সমস্ত উপগ্রহগুলো পৃথিবীর সাথে তাল মিলে চলে, অর্থাৎ 24 ঘন্টা যাদের আবর্তনকাল, পৃথিবীর আবর্তনকালও 24 ঘন্টা, পৃথিবী থেকে এগুলোকে মনে হয় স্থির, এগুলোকে বলা হয় ভূস্থির। নার্সদের পেশাগত নিয়ন্ত্রক সংস্থার নাম কি? নার্সদেরকে নিয়ন্ত্রণ করে কি? BMNC, বাংলাদেশ কি মিডওয়াইফারি অ্যান্ড নার্সিং কাউন্সিল। এই যে বাংলাদেশ নার্সিং কাউন্সিল বলা হয়, বাংলাদেশ মিডওয়াইফারি অ্যান্ড নার্সিং কাউন্সিল, এটাকে বলা হয় বাংলাদেশ নার্সিং কাউন্সিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO। ওকে, এভাবে আর কি কি রয়েছে? এইভাবে এইচও দিয়ে যেগুলো রয়েছে, এইচও, এগুলো হলো জেনেভা, সুইজারল্যান্ড দেশের, সুইজারল্যান্ডের জেনেভা শহরে। ভূরেখার অপর নাম হচ্ছে শয়ন রেখা। ভূ মানে পৃথিবীর উপরে যে রেখাগুলো রয়েছে সেগুলো মনে হয় যেন শুয়ে আছে, এগুলোকে বলা হয় শয়ন রেখা। বড়পুকুরিয়া কয়লা খনিটা কোথায়? বড়পুকুরিয়া জায়গাটা হলো দিনাজপুর জেলার, এই বড়পুকুরিয়াটা দিনাজপুর জেলায়। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কোন দুইটা? দুইটা দেশের সীমানা রয়েছে বাংলাদেশের সাথে, সবচেয়ে বেশি রয়েছে ভারতের, তারপর রয়েছে মায়ানমারের। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ রয়েছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন যে দ্বীপটা, তার পাশে, তার এই দ্বীপের গায়ে প্রচুর প্রবাল জড়িত। প্রবাল, সেন্ট মার্টিন হচ্ছে প্রবাল দ্বীপ। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা? সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। হিমছড়ি, হিম মানে হলো ঠান্ডা, হিমছড়ি মানে বরফের ঝর্ণা, শীতল পানির ঝর্ণা, কক্সবাজার জেলায় অবস্থিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষিত হয়েছে 1999 সালে। 1952 সালের 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে ইউনেস্কো।
বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? বাংলাদেশের জাতীয় খেলার নাম হচ্ছে কাবাডি। অর্থাৎ আমরা জাতীয় খেলা হিসেবে কাবাডি। অন্য আলোচনায় বলা হয় কাবাডি খেলতে গেলে যখন প্লেয়ার ছুটে যায় তাকে কিন্তু টেনে পিছনের দিকে নেওয়া হয়। অর্থাৎ আমরা বাঙালি হিসেবে কিন্তু পিছনের দিকে টেনে নিতে পারি অনেককেই। পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে? চাঁদপুরে মিলিত হয়েছে। এইদিকে পদ্মা, উত্তর দিক থেকে আসছে মেঘনা, দুইজন পদ্মা চাঁদপুরে মিলিত হয়েছে। বাংলাদেশের জাতীয় ফুলের নাম হলো শাপলা, ওয়াটার লিলি যাকে বলি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র আবৃত্তি করতেন, এটা কে পাঠ করতেন? এটা হলো এম আর আক্তার মুকুল, তিনি চরমপত্র আবৃত্তি করতেন, পাঠ করতেন। এটা হচ্ছে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী যে নির্মম নির্যাতন করত, তাদেরকে ব্যঙ্গ করে বিভিন্ন ধরনের কবিতা উদ্ধৃতি করতেন, এটাকে বলা হয়েছে চরমপত্র। মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর ছিল একটা আলাদা সেক্টর, 10 নম্বর সেক্টরটা পুরোটাই ছিল নৌ সেক্টর। নৌবাহিনী এটার কোনো নির্দিষ্ট এরিয়া ছিল না। বরিশালের নৌ সেক্টর 10-এর অধীনে, তবে এটাই কিন্তু কোনো কমান্ডার ছিল না। যেমন বরিশালের যে নদী যেমন কীর্তনখোলা, ঢাকার নদী যেমন বুড়িগঙ্গা, এখানে কোনো কমান্ডার না থাকলেও এই এরিয়ার যে কমান্ডার তিনি এটার দায়িত্ব পালন করতেন। যেমন বুড়িগঙ্গা নদীতে যদি কোনো অভিযান হতো তাহলে ঢাকা ছিল 2 নম্বর সেক্টরে, এই সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করবেন। আবার বরিশাল হচ্ছে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত, বরিশাল 6 নম্বর সেক্টরে ছিল। এখানে যদি কীর্তনখোলায় কোনো অভিযান হয় সেটা কিন্তু ওই যে 6 নম্বর সেক্টরের যিনি মেজর জলিল ছিলেন উনি এটা তত্ত্বাবধান করতেন। বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান আমরা বলছি কোনটাকে? মহাস্থানকার এটাকে বলেছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম এ জি ওসমানী, আতাউল গনি, মেজর জেনারেল কি আতাউল গনি ওসমানী। জাতিসংঘের সদর দপ্তর আমরা জানি এটা নিউ ইয়র্ক শহরে অবস্থিত, জাতিসংঘের সদর দপ্তর। আর প্যারিসটা কোথায় অবস্থিত? এটা ফ্রান্সের রাজধানী প্যারিস। জেনেভা আমরা একটু আগে দেখলাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুইজারল্যান্ডের জেনেভা শহরে। নেদারল্যান্ডের হেগ শহরে 2টা প্রতিষ্ঠান রয়েছে, একটা হলো আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কোর্ট, আর একটা রয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এইটা হলো জাতিসংঘের, আর এটা জাতিসংঘের নয়। একটা দেশ যখন অপরাধ করে তার বিচার হয় জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। আর কোনো ব্যক্তি যখন, কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো ব্যক্তি যখন অন্যায় করে তখন হবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি। দুইটাই নেদারল্যান্ডের হেগ শহরে। আমরা মনে রাখি নেদারল্যান্ডে গিয়ে হেগে আসলাম, নেদারল্যান্ডের হেগ শহরে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য কোনটা? বাংলাদেশের 60 গম্বুজ মসজিদকে ইউনেস্কো এটাকে কি বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র হলো গেরিলা। গেরিলা কারা? বাংলার দামাল ছেলেরা যা কিছু ছিল সেটা নিয়ে যে যুদ্ধ করেছে, গোপনে যুদ্ধ করেছে, এটাই হলো গেরিলা যুদ্ধ। কোন আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত করেছিল? এটা বিবিসি। এটার নাম কি? ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, বিবিসি। এটা হলো ব্রিটিশদের একটা সংবাদ মাধ্যম, বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। আইফেল টাওয়ার কোথায়? এটা আমরা জানি ফ্রান্সের রাজধানী প্যারিসে হলো আইফেল টাওয়ার। এটা বিশ্বের উঁচু বিল্ডিং এর মধ্যে একটা, এক সময় বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল, এখন এটা বিশ্বের উঁচু বিল্ডিং নাই। বর্তমানে এটা হচ্ছে কি? বর্তমানে এটা হচ্ছে বুর্জ খলিফা যেটা, সেটা। সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন কবে? 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা আর্টস ফ্যাকাল্টি যেটা রয়েছে সেটার সামনে 2 তারিখ এই জাতীয় পতাকা উত্তোলন করেন আসম আব্দুর রব। বর্তমানে তিনি জীবিত আছেন, বয়স হয়ে গেছে। তার একটা রাজনৈতিক দলও আছে, জেএসডি এরকম, জাতীয় সমাজতান্ত্রিক দল, জেএসডি। পদ্মা সেতুর টোটাল দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হলো তৃতীয়। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাংলা সনের প্রবর্তক হলো সম্রাট আকবর। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার একটু আগে বললাম ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে পুরানো ঐতিহাসিক স্থান কোনটি? সবচেয়ে পুরানো ঐতিহাসিক মহাস্থানগড়।
বাংলাদেশের সর্বাধিক চা রয়েছে কোথায়? মৌলভীবাজারে সর্বাধিক চা বাগান রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষণা করা হয় কবে? তারা যখন সরকার ঘোষণা করে 1971 সালের 10ই এপ্রিল, কিন্তু শপথ গ্রহণ করে সেটা হইল 17 এপ্রিল 1971 সালে। সেই দিন থেকেই কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গঠিত হয়ে গেল। 26শে মার্চ 1971 সালে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা জারি করেন কিভাবে? এটা ওয়্যারলেস এর মাধ্যমে তিনি ঘোষণা করেন। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটা? এটা আমরা জানি, সবচেয়ে হলো কক্সবাজার দক্ষিণে, উত্তরে হচ্ছে পঞ্চগড়, পূর্বে হচ্ছে বান্দরবান, পশ্চিমে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ 1971 সালের 6 তারিখ আমরা যেটাকে বলছি 6 ডিসেম্বর স্বাধীনতা, আমাদের স্বাধীনতার যে ডিক্লারেশন এটা দিয়েছে, স্বীকৃতি দিয়েছে 6 তারিখ। দুইটা দেশ, একটা হলো ভারত আর একটা হলো কি ভারত এবং ভুটান। ভুটান দেয় সকালবেলা আর বিকেল বেলা দেয় ভারত, প্রথমে দেয় সেই হিসেবে ভুটান। বাংলাদেশের প্রথম নারী স্পিকার হলো ডক্টর শিরিন শারমিন চৌধুরী, প্রথম নারী স্পিকার। বর্তমানে তিনি জেলখানায় রয়েছেন। শেখ হাসিনা সরকারের আমলে তিনি স্পিকার ছিলেন, কিন্তু বিভিন্ন অন্যায় অনিয়মের বিরুদ্ধে তার জন্য মামলা করা হয়। বর্তমানে তিনি জেলখানায় রয়েছেন। জাতীয় জাদুঘর কোন পরিচয়? আমাদের জাতিসত্তার পরিচয়। আমাদের এই বাঙালি জাতিসত্তা কিভাবে গড়ে উঠেছে টপ টু বটম পুরোটাই রয়েছে আমাদের জাতীয় জাদুঘরে। এটা কিন্তু শাহবাগে অবস্থিত, ঢাকার শহরের শাহবাগে, তোমরা চাইলে যে কেউ দেখতে পারো। আয়তনে সবচেয়ে বড় জেলা হইলো বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙ্গামাটি জেলা। রাঙ্গামাটি জেলা সবচেয়ে বড়। কান্দাহার শহরটি আফগানিস্তানের। যারা খবর দেখো তারা রেগুলার জানতে পারবে যে আফগানিস্তানের কান্দাহার শহরে প্রায় যুদ্ধ হতেই থাকে। পদ্মা সেতুর দৈর্ঘ্য একটু আগে আমরা দেখেছি 6.15 কিলোমিটার। সাগরকন্যা কোন এলাকার নাম? পটুয়াখালী। সাগরকন্যা এটা হলো পটুয়াখালীতে, পটুয়াখালীর সাগরকন্যা পটুয়াখালীর নাম। 21শে ফেব্রুয়ারিকে কোন সংস্থা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিয়েছে? এটা হলো ইউনেস্কো। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো আয়তনে ভারত, আর সবচেয়ে ছোট হইল নেপাল। না, নেপাল না, মালদ্বীপ। মালদ্বীপ আরো ছোট, মালদ্বীপ একেবারে ছোট একটা দ্বীপ। শিশুর প্রমিত রীতি শেখার মাধ্যম সবচেয়ে কোনটা? মায়ের কাছ থেকে তার শেখাটাই হলো বড় শেখা। মা যদি প্রমিত শেখায়, প্রমিত ভাষা বলবে, আঞ্চলিক বললে আঞ্চলিক শিখবে। জাপানকে কিসের দেশ বলা হয়? সূর্যোদয়ের দেশ বলা হয়, কারণ জাপান বিশ্বের পূর্ব দিকে অবস্থিত। সূর্য যখন ওঠে পূর্ব দিক থেকে মনে হয় যেন জাপান থেকে উঠতেছে। বাংলাদেশের নিচের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে রয়েছে? দিনাজপুর জেলা। মেট্রো রেল কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের অধীনে। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয়, গেরিলা মুক্তিযুদ্ধ, আগুনের পরশমণি হুমায়ুন আহমেদের এটা চলচ্চিত্র। মুক্তিযুদ্ধ, জয়যাত্রা, গোলাপি এখন ট্রেনে, এই যে গোলাপি এখন ট্রেনে, এটা প্রেমের রোমান্টিক সিনেমা, প্রেমের সিনেমা। স্বোপার্জিত স্বাধীনতা, স্বোপার্জিত স্বাধীনতা কে করেছেন? এটা শামীম শিকদার করেছেন, স্বোপার্জিত স্বাধীনতা। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের এভারেজ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। পদ্মা সেতু কোন দুইটি জেলাকে? মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর, এদেরকে কিন্তু মিলবন্ধন করেছে। ওকে, মুন্সিগঞ্জ এবং শরীয়তপুরকে যুক্ত করেছে। 52 দিনগুলো, এখানে 1952 সালের বঙ্গবন্ধুর কি পরিচয় আসছে এটার মধ্যে, এই বইয়ের মধ্যে? জেলখানার কথা, পারিবারিক কথা, রাজনৈতিক কথা না সামরিক? 52 দিনগুলো মানে তখন তার রাজনৈতিক কার্যক্রম কেমন চলতো সেই বিষয়টা আসছে। ওকে, তাহলে আজকে কিন্তু আমরা এই যে সাধারণ জ্ঞানের একেবারে পুরো সাজেশনটা এখানে রাখলাম। তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে, বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, এর বাইরে যারা সরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবে, যারা সরকারি চাকরি পেতে চাও, তোমরা অবশ্যই সাধারণ জ্ঞানের এই ফাইনাল সাজেশনটা অবশ্যই রিভিশন দিয়ে যাবে। এবং তোমরা আমাদের ইউটিউবে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু তোমরা আলাদা আলাদা সাজেশন এখানে পেয়ে যাবে। আমাদের এই ইউটিউবটা যদি আমরা একটু দেখি, এখানে দেখতে পারি আমাদের এটার নাম হচ্ছে ইনোভেশন শিক্ষা পরিবার। এই যে নাম হচ্ছে ইনোভেশন শিক্ষা পরিবার। এই ইনোভেশন শিক্ষা পরিবার সার্চ দিয়ে এখানে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু রয়েছে। এখানে রয়েছে নার্সিং ভর্তি পরীক্ষার এই যে ইংরেজি সাজেশন রয়েছে, একাদশ দ্বাদশের অর্থাৎ এইচএসসির যারা স্টুডেন্ট তাদের জন্য এই বাংলা সাবজেক্ট
রয়েছে, এখানে রয়েছে নার্সিং ভর্তি পরীক্ষার এই যে বিগত দিনের প্রশ্ন সমাধান, রয়েছে একেবারে পূর্ণাঙ্গ সাজেশন, এই যে বিএসসি নার্সিং এর 24-25-এর প্রশ্ন সমাধান, এই রয়েছে বিদ্রোহী কবিতা, এই রয়েছে 23-24 সেশনের প্রশ্ন সমাধান, এর বাইরে রয়েছে বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান। সুতরাং আমাদের এই যে ইউটিউব চ্যানেল রয়েছে ইনোভেশন শিক্ষা পরিবার, এর সাথে সবাই থাকবে। আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ইনোভেশন অ্যাডমিশন কোচিং, ইনোভেশন জব পেজ, এর সাথে সবাই থাকবে এবং এটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ফলো দিয়ে রাখবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।